কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ব্র্যাক অন্বেষা স্যাটেলাইট প্রজেক্ট। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আয়োজনে। আমরা জানি যে আজ বাংলাদেশের মহাকাশ যাত্রার মাহেন্দ্রক্ষণ এবং সেজন্যই আপনার মতো একজন বিশেষজ্ঞকে এখানে আনা। আমরা সেই বিষয়টি নিয়ে বাংলাদেশের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে আলোচনা করব। তবে তার আগে এই অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমরা সংবাদ শিরোনামগুলো একটু দেখে নিচ্ছি। দৈনিক ইত্তেফাক, মহাকাশে স্বপ্নযাত্রা, স্যাটেলাইটের গায়ে লেখা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিশ্বের 57তম দেশ হিসেবে স্যাটেলাইটের এলিট ক্লাবে যোগ দিচ্ছে বাংলাদেশ। 1,80,000 কোটি টাকার এডিপি অনুমোদন। মানব জমিন, 28 জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ। আমাদের সময়, ফিরলেন, জিতলেন, শপথ নিলেন। বারিসান ন্যাশনালের 61 বছরের ক্ষমতার অবসান ঘটালেন মাহাথির। জয় জয় দিন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, নতুন যুগে বাংলাদেশ। কোটা নিয়ে করণীয় ঠিক করতে কমিটি হচ্ছে, ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দৈনিক ইনকিলাব, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর শপথ নিলেন মাহাথির, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা। আমাদের অর্থনীতি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে কক্ষপথে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। দৈনিক দিনকাল, হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার, 28 জুনের মধ্যে গাজীপুর সিটির নির্বাচন করার নির্দেশ আপিল বিভাগের। দৈনিক করতোয়া, 1,73,000 কোটি টাকার মূল এডিপি অনুমোদন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ সেট টু এন্টার স্পেস এজ। নিউ নেশন, হোল্ড জিসিসি polls by June 28. Supreme Court asks Election Commission. শিরোনামগুলো দেখলাম দৈনিক সংবাদপত্রের। আজও মূলত প্রধান শিরোনাম বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি, যেটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ হতে যাচ্ছে। আমরা জানি এখন পর্যন্ত যে সময়টি আমরা দেখতে পেয়েছি, সময়টা কিছু এদিক ওদিক হচ্ছে। আমরা এখন বর্তমানে যে সময়টি দেখছি যে বাংলাদেশ সময় রাত 2:42 এবং বাংলাদেশের টেলিভিশন দর্শকরাও এটি দেখার সুযোগ পাবেন, চ্যানেল আই থেকেও দেখার সুযোগ পাবেন। তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমি যেটা বলবো, আজকে আমাদের দেশের জন্য একটা মাইলফলক বা ঐতিহাসিক একটা দিন। কারণ মহাকাশে আমরা 57th কান্ট্রি হিসেবে আমাদের পা রাখতে যাচ্ছি। সো অনেক বড় একটা দিন। আর সরকারের যে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে, আমি বলবো এটাকে ফুলফিল করা হচ্ছে। তো যদি আমি বলতে চাই বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কি হবে, আমাদের সবার মনে একটা প্রশ্ন চলে আসছে যে হ্যাঁ, কেন আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি, কেন আমরা এত খরচ করছি বা কিছু। এটা দিয়ে আমাদের অনেক কিছুই অ্যাকচুয়ালি করার আছে। যেমন আমরা সেই কথাগুলো শুনবো, এর সুবিধা অসুবিধার কথাগুলো। আমরা যদি প্রথমে একটু বিষয়টা সম্পর্কে একটু আমাদের দর্শকদের জন্য অবশ্যই। তো স্যাটেলাইট আমরা যেটা জানি, স্যাটেলাইট শুনলে হয়তো একটু মনে হয় কত বড় কিছু। তো স্যাটেলাইট আমরা মহাকাশে যাচ্ছে। এখন আমাদের যেটা আজকে হবে, আমরা স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট দিয়ে কেনেডি স্পেস সেন্টার থেকে সেন্ড করা হবে। একটা কাকতালীয় ব্যাপার বলবো, যেটা হচ্ছে এই সেম লঞ্চ প্যাড থেকেই অ্যাপোলো 11, যে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে গিয়েছেন, এখান থেকেই সেই রকেট গিয়েছিল। আমাদের ব্র্যাক অন্বেষার স্যাটেলাইটটাও এই লঞ্চ প্যাড থেকে লঞ্চ হয়েছিল। অ্যান্ড কোইন্সিডেন্টালি আমাদের এই বঙ্গবন্ধু 1টাও এখান থেকে লঞ্চ হচ্ছে। সো যখন লঞ্চ হবে, সেটার কয়েকটা স্টেজ আছে। আমাদের একদম উপরেই থাকবে আমাদের স্যাটেলাইটের যে লোডগুলো বলা হয় আমাদের পে লোড, অ্যান্ড দেন অ্যাডাপ্টার, দেন স্টেজ 2, স্টেজ 1। স্টেজ 1টা উপরে যখন শুট করা হবে, আফটার সাম কিলোমিটার্স ইট উইল কাম ব্যাক টু আমাদের আর্থে চলে আসবে। সো 8-9 মিনিট পরে এটা চলে আসবে। তখন স্টেজ 2 নিয়ে যেতে থাকবে আমাদের পে লোডটাকে। সো আফটার সার্টেন অ্যামাউন্ট 30,000 কিলোমিটার পরে স্পেস 2টাই আমাদের সে ইয়ারটাকে পুশ করে অরবিটাল সিনক্রোনাইজ অরবিটালে পাঠিয়ে দিবে। সেটা আমাদের যেই অ্যালোকেটেড, যে আমাদের 119.1 ইস্ট ল্যাঙ্গিটিউডে আছে, সেখানে পৌঁছতে সময় 8 থেকে 12 দিন বলা হচ্ছে লেগে যাবে। সো সে তার নিজস্ব গতিতে যে গিয়ে ওখানে যখন সেট হবে, তারপরে সেখানে স্টেবল করা হবে সেটাকে। সো এই সব যেই প্রক্রিয়াগুলো, এগুলোর এই পর্যন্ত আমাদের ইউএস, ফ্রান্স অ্যান্ড কোরিয়ার 3টে গ্রাউন্ড স্টেশন থেকে কন্ট্রোল করা হবে আপ টু দ্য স্টেবল করা পর্যন্ত। যখন এখানে টোটালি আপ টু আফটার 12 ডেজ ধরা যায় যে স্টেবল হয়ে যাবে, তখন কমপ্লিট যেই আমাদের কন্ট্রোলটা আমাদের বাংলাদেশের যে গ্রাউন্ড স্টেশন আছে গাজীপুরে এবং রাঙ্গামাটি বেতবুনিয়াতে, তখন আমাদের হাতে চলে আসবে। অ্যান্ড গ্রাউন্ড স্টেশন দুটোর একটাই প্রাইমারি, আরেকটা সেকেন্ডারি।
দুটোই সেম, বাট একটা কাজ করবে আরেকটা থাকবে স্ট্যান্ড বাই হিসেবে, যদি কোনো কিছু এখানে ফল্ট হয় কখনো, সো তখন যেন এটা ইউজ করা যায়। সো তখন থেকে আমাদের হাতে অ্যাকচুয়ালি কমপ্লিট যেই স্যাটেলাইটের যেই কন্ট্রোলটা আমাদের দেশের হাতে চলে আসবে। আহ, এই প্রক্রিয়াটির কথা আমরা শুনলাম, এই লঞ্চিং এর যে প্রক্রিয়াটি যেটি আজ রাতে ঘটতে যাচ্ছে, এইটা কতক্ষণ সময় লাগতে পারে? এটা যেটা হচ্ছে স্টেজ 1, যেটা বললাম, স্টেজ 1 যখন অরবিটের মানে মেইন আমাদের স্পেসের যে একটা ক্রিটিক্যাল টাইম আছে, একটা জায়গা আছে, সেটা যখন ক্রস করবে সেটা হচ্ছে অ্যারাউন্ড 8 to 12 মিনিটস টাইম নেয়। স্টেজ 1টা এতটুকু নিয়ে গিয়ে সে আবার ব্যাক করবে, সে ব্যাক করে সেই লঞ্চ প্যাডেই ব্যাক করে আসবে। এটা স্পেস এক্সের মানে যেই এলন মাস্কের স্পেস এক্স, সেটা একটা স্পেশাল, সে এটার মানে রিইউজ করছে। তারপরে যে স্টেজ 2টা নিয়ে যেতে থাকবে, অ্যান্ড অ্যাট সাম সার্টেন টাইম তখন সে পুশ করে যেটা দিবে। আজকের টাইমটা বলবো আমি, মেইন সময়টা এখানেই 12 মিনিটস পর যে পুশ করবে, তারপর সে যেতে থাকবে। স্টেজ 2 যখন ডিভাইড হয়ে যাবে তখন দ্য পেলোড ইজ অল ইট লাইক তার নিজের মতো চলতে থাকবে। সো এই আজকের দিনটা এটাই আমাদের হবে। সময়টা খুব বেশি না সময়টা খুব ঘড়ির বেশি কাঁটার না, হিসেবে। আর সপ্তাহ দুয়েকের মধ্যে এর নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে আসবে। চলে আসবে। আমাদের ডেটা বা কমিউনিকেশন সবকিছু শুরু করতে করতে আরো অলমোস্ট 1 মান্থ 1.5 মান্থ লেগে যাবে। তো আমরা আশা করছি 2 মাস পরে আমরা এটা থেকে কমপ্লিটলি ইউজ করা শুরু করতে ব্যবহার করতে শুরু করা যাবে। এবার আপনি যদি আমাদের দর্শকদের জন্য যেভাবে বলছিলেন যে এর সুবিধাগুলো কি কি আমরা পেতে যাচ্ছি। হ্যাঁ, সেটাই। তো সুবিধা বলতে এখন আমরা যদি বিজনেস সাইড চিন্তা করি, একটা আমাদের যদি ধর মিলিটারি বা ওয়েদার অনেক কিছু দিক দিয়ে আমরা সুবিধা পেতে পারি। সো ধরেন কোনো ডিজাস্টারে আমাদের কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন কোনো কিছু খুব ক্ষতিগ্রস্ত হলো, এখন কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমরা যদি কমিউনিকেট করতে চাই অন্য কোনো দেশের স্যাটেলাইট ইউজ করতে হবে, এখন আমাদের নিজেদের আছে, আমরা ইউজ করতে পারছি। তারপর আমাদের সমুদ্র সীমা বাড়ছে। সো সমুদ্র সীমার ধরেন যখন অনেক ডিপে চলে যায় কোনো কিন্তু কমিউনিকেশন থাকে না, মানে আমাদের নর্মাল যে অপটিক্যাল ফাইবারের যে আমরা ওয়াইফাই বা যেটাই আমরা 3G ইউজ করছি, 4G ইউজ করছি, এগুলো থাকে না। স্যাটেলাইট দিয়ে আমরা এগুলো পাচ্ছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই স্যাটেলাইটের আমাদের 40টা ট্রান্সপন্ডার আছে, প্রতিটা 40 মেগাহার্টজ করে। সো টোটাল হচ্ছে 1600 মেগাহার্টজ, 1.6 গিগাহার্টজ আমাদের ব্যান্ডউইথ। সো আমাদের জন্য 20 ট্রান্সপন্ডার ইজ এনাফ। সো আমরা দেশের জন্য যেটা ইউজ আমরা করবো 20 ট্রান্সপন্ডার দিয়ে আমরা সেটা চালা যেতে পারি। অ্যান্ড যে 20 ট্রান্সপন্ডার আছে সেটা আমরা বিভিন্ন কান্ট্রিতে আমরা আমাদের ব্যান্ডউইথগুলো সেল করতে পারবো। সো যেটা হতো প্রিভিয়াসলি, আমরা অ্যাকচুয়ালি ফরেন কারেন্সি ইউজ করে বাইরে থেকে এগুলো কিনতাম। আপনারা হয়তো ভালো বলতে পারবেন আপনাদের টেলিভিশনের যেই কাজগুলো আপনারা এইভাবে ব্যান্ডউইথ ইউজ করে করেছে। এখন যেটা হবে আমাদেরটা তো আমাদের কাছে থাকছে, ইভেন আমরা আরও ফরেন কারেন্সি ইউজ করে নিয়ে আসছি। অ্যান্ড আমাদের আরও যদি আমি টেলিভিশনের দিক থেকে, স্যাটেলাইটের দিক থেকে আরও মানে সুবিধাগুলো বলি, আমাদের ডাইরেক্ট টু হোম হাব চলে আসবে এখন। আমরা একটা প্যারাবোলিক অ্যান্টেনা হয়তো আমাদের বাসায় ইউজ করে স্ট্রেইট আমরা ডাইরেক্ট আমাদের ইয়াতে চ্যানেলগুলো পেয়ে যাব। দেন ভিস্যাট চলে আসবে। সো এই মডার্ন যে টেকনোলজিগুলো এখন এগুলো আমাদের হাতে চলে আসবে, অ্যান্ড এইগুলো আমাদের কাস্টমারদের জন্য যেটা আমরা যেটা এন্ড ইউজার অনেক বেশি মানে সহজ হবে, অনেক বেশি মানে বেটার কোয়ালিটি হবে আরো। আমরা দেখতে পাই আমরা এইটি যেমন যে গণমাধ্যম সম্প্রচারের বিষয়টি, আপনি টেলিভিশনের কথা বলছেন, এটি একটি এর সুবিধা আমরা বাইরে অন্যান্য দেশে বিক্রি করে আয় করার একটি তেমন একটি অর্থনৈতিক সুফলের কথা আমরা দেখতে পাচ্ছি। আর এটি আমরা যেমন দেখতে পাচ্ছি গণমাধ্যমের সুবাদে আমরা যেমন জেনেছি যে এটি অন্যান্য খাতেও কৃষি থেকে শুরু করে বিভিন্ন অর্থনীতির এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এটি অবদান রাখবে। এই বিষয়গুলোকে যদি আপনি একটু ভেঙে বলেন, এই প্রযুক্তিগত দিকগুলো আমাদের সহজ করে যদি আমাদের দর্শক। প্রযুক্তিগত যেখানে আমি বলবো এটা কমিউনিকেশন স্যাটেলাইট। স্যাটেলাইট 3 রকমের ইউজুয়ালি হয়, ধরেন লিও বলি আমরা, লো অরবিট, একটা মিডিয়াম অরবিট, একটা হচ্ছে কমিউনিকেশন যেটা হচ্ছে আমাদের জিও স্টেশনারি। কমিউনিকেশন স্যাটেলাইটটা হচ্ছে কাজ কমপ্লিটলি কমিউনিকেট করা। যেমন লিও স্যাটেলাইট আমাদের যে ব্র্যাক অন্বেষণ, আমাদের ব্র্যাক থেকে যেটা আমরা পাঠিয়েছি ন্যানো স্যাটেলাইট, সেটার কাজ হচ্ছে লোয়ার অরবিটে, ধরেন 400 কিলোমিটারে থাকবে সে, অ্যারাউন্ড 410 থেকে 400 পর্যন্ত। তার কাজ হবে ছবি তোলা দেশের বিভিন্ন জায়গার আমি যখন চাচ্ছি, তারপর হয়তো কোনো রেডিওতে আমি কুইকলি সিগন্যাল পাঠাতে চাচ্ছি ইনস্ট্যান্টলি কোনো হ্যাম রেডিও ইউজ করে সেটা। বাট এটার ক্ষেত্রে হবে কমিউনিকেশন কমপ্লিটলি। সো কৃষিক্ষেত্রে যদি বলতে চান, ধরেন এমন কোনো জায়গা আছে যেখানে আমরা এখনো কমিউনিকেট করতে পারি না, আমাদের কোনো নেটওয়ার্ক নেই বা আমাদের কোনো ওয়াইফাইয়ের মানে ইন্টারনেটের ব্যবস্থা নেই, সেখান থেকে আমরা এটা ইউজ করে করতে পারবো। যদিও এটা খুবই এক্সপেন্সিভ হবে, স্যাটেলাইট ইউজ করে ইন্টারনেট ইউজ করে ইটস ভেরি এক্সপেন্সিভ, বাট এটা আমাদের এখন ওপেন আছে, আগে সেটা আমাদের ছিল না। অ্যান্ড যেটা মানে আরও যেটা বলছি যে আগে যে কোনো কিছু করতে হলে আমাদের বাইরের দেশের একটা সাহায্য নিতে হতো। এখন যদি মিলিটারি ব্যাপারগুলো আমরা চিন্তা করি, কোনো
কোনো কিছু আলাদা না করুক, যদি কোনো কিছু কখনো হয়, তো আমরা তো বাইরের দেশের হেল্প নিতে চাবো না এখানে। আমাদের এখন নিজস্ব স্যাটেলাইট দিয়ে আমরা নিজেরাই কমিউনিকেট করতে পারবো। যদিও আমাদের কোনো কমিউনিকেশন ব্যবস্থা নষ্ট করা হয়, স্যাটেলাইটও কেউ নষ্ট করতে পারবে না। তো এটা আমাদের কাছে সবসময় থেকে যাচ্ছে। অ্যান্ড এইগুলো আর কৃষিক্ষেত্রে যেটা বলছেন সেটা ওইভাবে কমিউনিকেশনে, যেহেতু মানে কমিউনিকেশন যদি কখনো কোনো কান্ট্রির বেটার যেমন আমরা হয়ে যায়, স্বাস্থ্য টেলিমেডিসিনের কথা টেলিমেডিসিন, এক্স্যাক্টলি টেলিমেডিসিন, এটাই সেম কথা। মানে কমিউনিকেশনটা বেটার হয়ে যাচ্ছে, সবকিছুই আমরা এগিয়ে যাচ্ছে, স্টেপগুলো আমাদের ওইখানে মানে ইজিয়ার হয়েছে, অ্যাক্সেসটা ইজি হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে এটি অনেক বেশি ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার। আপনি শুরুতে একটু বলছিলেন যে মানুষ হয়তো প্রশ্ন করতে পারে যে কেন এত Exactly. খরচ হলো। তো আপনি এই দিকটা যদি একটু ভেঙে বলেন যে এটির যে আমাদের মতো দেশের জন্য এটা যে পরিমাণ ব্যয় সাপেক্ষ, সেদিক থেকে আমাদের এটার ভবিষ্যৎ সম্ভাবনা বা লাভজনক কতখানি? এক্স্যাক্টলি, যেটা ব্যয় আমি বলছি, প্রথমে বলেছি যে আমাদের কারেন্সি আমরা সেভ করছি এখন এবং আর্ন করছি। অ্যান্ড আমি যতটুকু মানে আমরা যতটুকু বুঝতে পারি, এটা বাই 6 to 7 months, 7 years, সরি, আমরা আমাদের যে ইনভেস্টমেন্ট, আমি এটাকে কখনো খরচ বলবো না, এটা একটা ইনভেস্টমেন্ট। অ্যান্ড এটা মানে একটা খুবই ভালো ধরনের একটা ইনভেস্টমেন্ট বলবো। সো এটা উঠে আসবে। তো উঠে আসার পরেরটুকু কিন্তু পুরোটাই আমাদের প্রফিট বলবো, যদি আপনি বিজনেস মাইন্ডে চিন্তা করেন। অ্যান্ড আমি যদি বিজনেসের বাইরে যাই, এটা যে কত দিক থেকে আমাদের হেল্প করবে, ধরেন এখন যে আমরা যখন একটা বছর আগেও যে চিন্তা করেন, আমরা প্রযুক্তির ক্ষেত্রে যদি চিন্তা করতাম, আমরা মনে হতো না আচ্ছা স্যাটেলাইট হয়তো আমাদের দ্বারা এটা হবে না, এখনো আমরা সেখানে যাইনি। বাট আমাদের ব্ল্যাক অন্বেষণ স্যাটেলাইট বলে, এরপরে আমি অনেক মোটিভেশন দেখেছি। এখন এটার পরে সবার মাঝে কিন্তু স্যাটেলাইট ব্যাপারটা এখন মনে হচ্ছে হ্যাঁ আমরা পারি। অ্যান্ড স্যাটেলাইট যখন আমরা পারি, আমরা সব কিছুই পারি। সো এই যে একটা তরুণ প্রজন্মের মধ্যে যে একটা মোটিভেশন ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আমি মানে হিসাব করে শেষ করতে পারবো না। সো আপনি খুব গুরুত্বপূর্ণ একটি দিকে ইঙ্গিত করেছেন যে তরুণ প্রজন্ম, এটি বিজ্ঞানের অত্যন্ত উৎকর্ষ একটি বড় একটি জায়গা। সেই দিক থেকে বাংলাদেশের বর্তমানে আপনারা যেমন কাজ করছেন ব্ল্যাক অন্বেষণ স্যাটেলাইট প্রজেক্ট নিয়ে, এরকম বাংলাদেশের বিজ্ঞানীদের, বাংলাদেশের গবেষকদের এই ক্ষেত্রে অগ্রগতি কতখানি, যে ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ আরো এগিয়ে আমি 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 ভেরি অপটিমিস্টিক। সো আমার মনে হয় এটা যে শুরু হলো, এই শুরুটা অনেক দূর যাবে। সো আমরা এখন স্যাটেলাইট আমাদের যেটা ব্ল্যাক অন্বেষণ বলবো, আমাদের ছেলেরাই বানিয়েছে। আমাদের যারা এখানে গ্রাউন্ড স্টেশনে কাজ করতো, তার মধ্যে 3 জন অলরেডি বঙ্গবন্ধুতে কাজ করছে, বঙ্গবন্ধু গ্রাউন্ড স্টেশনে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে। সো এই যে তরুণ প্রজন্ম এগিয়ে আসছে, আমরা যেটা বলি, আমরা বাই 2021 সাপোর্ট পেলে আমরা নিজেদের দেশে বসে আমরা নিজেরা স্যাটেলাইট বানাবো, এই বিশ্বাসটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি। সো এখন একটা স্যাটেলাইট আছে, হয়তো না, আমি যেটা বলি আমি অপটিমিস্টিক খুব। আমি বিশ্বাস করি হয়তো আফটার 10 ইয়ার্স আমরা তখন চিন্তা করবো স্যাটেলাইট ডান, আমরা এখন রকেট বানাবো, আমরা লঞ্চ করবো। আমরা হয়তো নাসা না, এখান থেকে লঞ্চ করে, একটা ইন্ডিয়ার আছে লঞ্চ প্যাড। সো আমরা কেন না? সো আমরা যেহেতু একটা স্টেপে চলে আসছি, দিস ইজ জাস্ট স্টার্টিং। আমি যেটা বলবো, এটা আমার শুরু হয়েছে মাত্র। এটা আমাদের বিজ্ঞানের, এখন আমাদের বাইরে থেকে হয়তো ছেলে পেলে যারা থেকে যেত, তারা ব্যাক করবে সবাই আরো অনেক বেশি পরিমাণে ব্যাক করবে। তো আমাদের দেশের যে ব্রেন ড্রেইনটা এখানে হয়তো অনেক কমে যাবে এখন, কারণ সবাই দেখতে পাচ্ছে যে দেশে কাজ হচ্ছে। সো খুব বড় একটা ব্যাপার এটা। আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে ব্রেন ড্রেন ঠেকাতেও এটি একটি ভূমিকা রাখতে পারে। মেধাবী প্রজন্ম যারা বিজ্ঞান নিয়ে বাইরে বড় বড় কাজ করছে, তারা দেশে কাজ করতে উৎসাহ পাবে। বাট এখনো আপনি কি চ্যালেঞ্জ মনে করেন এখানে, যে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এরকম বড় বিজ্ঞান প্রকল্প নিয়ে কাজ করার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? দেশে এখনো যেটা এটা থেকে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি এতদিন ফেস করেছি। আমার 2 বছর হয়েছে আমি দেশে ব্যাক করেছি। তো কাজ করার জন্য ব্যাক করেছি, আমি কাজ করেছি, এটা আমার খুব মানে একটা ভাগ্য বলবো আমি এটা ডাইরেক্টলি। সো যেটা আমি ফেস করেছি, অনেককে আমরা হয়তো বোঝাতে পারতাম না আগে। আমাদের স্যাটেলাইট প্রজেক্টেও আমরা অনেককে আগে বোঝাতে পারতাম না ব্যাপারগুলো যে কী, সব জায়গায় আমরা এটা কী দরকার, আমাদের তো চলছে সব কিছুই। বাট এখন আমি বিশ্বাস করি এটার পরে, বঙ্গবন্ধু স্যাটেলাইট পরে, আমরা এই বাধাগুলো পেরোতে পারবো। অ্যান্ড অনেক হয়তো ইনভেস্টমেন্ট, হয়তো কোম্পানিজ বলি অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন বলি, আমাদের ফান্ডিং যে ব্যাপারগুলো, যেটা বাইরের দেশে দেখবেন যে ইউনিভার্সিটিতে সব ফান্ডিংগুলো বাইরে থেকে, ইন্ডাস্ট্রি থেকে আসে, এখন সেগুলো যদি আমাদের দেশে হয়, ওয়াই নট? আমি কেন বাইরে পড়ে থাকবো? আমি দেশে ব্যাক করে দেশে কাজ করব। সো আমি বলি এটা আস্তে আস্তে আমার দেশকে আরো অনেক দূরে নিয়ে যাবে। আরেকটি প্রশ্ন থাকে আমাদের সাধারণ মানুষের স্যাটেলাইট বিষয়ে, সেটি হচ্ছে যে একটি স্যাটেলাইটের একটি মেয়াদ থাকে, একটি সময় পরে এটি আর কাজ করতে পারে না। তখন তার অবস্থাটি কি হয়, এবং তখন আরেকটি স্যাটেলাইটের বিষয়ে আমরা কি করতে পারি? আমাদের যেমন ছোট স্যাটেলাইটগুলো রেকগনিশন আমাদের ছিল 1 ইয়ার, এটা অলমোস্ট হতে চলেছে 1 ইয়ার। সো এরপরে এটা ছোটগুলো যেটা হয় একদম কাছে, তো 400 কিলোমিটার, ওরা আস্তে আস্তে নিচে নামতে অ্যাটমসফিয়ারে চলে আসে, তখন বার্ন হয়ে যায়। বাট আমাদের যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 35,000 কিলোমিটার দূরে, তো এটা যখন তার ফুয়েল শেষ হয়ে যাবে বা
15 ইয়ার্স আমাদের টাইম দেওয়া হয়েছে, এর চেয়ে বেশিও হতে পারে। সো তখন সেটা কি হবে, ডেব্রিস হিসেবে সেই কক্ষপথ থেকে সরিয়ে দেওয়া হবে তাকে, তো ডেব্রিস হয়ে যাবে। সো আমরা আশা করি 15 ইয়ার্স তো হবেই, বাট ইউজুয়ালি আমরা আরো কিছু বেশিও পেতে পারি, সেটা এক্সটেন্ড করা হবে। তো এই 15 বছরের মধ্যে নিশ্চয়ই যখন আর এই স্যাটেলাইটই থাকবে না 15 বছর পর, এর যে সুবিধাগুলো আমরা এর জীবদ্দশায় পাবো সেটি আর তারপরে পাবো না। সেই সময় আমরা আর কি কি করতে পারবো বলে আপনি আশাবাদী? আপনি যেহেতু এই ক্ষেত্রে কাজ করছেন, আমাদের সামর্থ্য, আমাদের প্রস্তুতি কতখানি রয়েছে? আমি হোপফুল ওই 15 বছরের নাগাদ আমাদের হয়তো নেক্সট বঙ্গবন্ধু 2 বা অন্য স্যাটেলাইট রেডি হয়ে যাবে, এটা আমি হোপফুল। কারণ একবার আমরা যখন চলে গিয়েছি স্পেসে, আমরা এটা কখনোই আর হারাতে যাবো না। কারণ এটার ফ্যাসিলিটিস আমরা পেলে আমরা বুঝবো যে এটা কতটুকু আমাদের জন্য হেল্পফুল। সো আমি এটা আমরা আশা করি যে আমরা যখন এটা শেষের দিকে যাবে, তখন আমরা আবার আরেকটা স্যাটেলাইট অথবা আরো বেশি স্যাটেলাইট পাঠাবো। এন্ড হতে পারে তখন হয়তো আমরা নিজেরাই বানাবো। এখন হয়তো এবার আমরা ফ্রান্সের থেলাসকে মানে দেওয়া হয়েছিল, যদি আমাদের ছেলেপেলেরা কাজ করেছে, বাট এরপর হয়তো আমরাই পুরোটুকু বানাবো। সো আমি কখনোই চিন্তা করি না এখন যে আমরা কখনো একটা জিও স্টেশনে স্যাটেলাইট ছাড়া থাকবো আমাদের কান্ট্রি। আমরা জানি যে আমাদের বর্তমান সরকারের সাহস, উদ্যোগ, উদ্যম এবং সহযোগিতা এটি এক্ষেত্রে কাজ করেছে। এত বড় একটি চিন্তা করতে পারে এবং সেটাকে সত্যতে রূপান্তর করতে পারার একটি বিষয়ে কাজ করেছে। তা আপনি কি বলবেন আমাদের নীতি নির্ধারকদের কাছে বা সরকারের কাছে এখনো ভবিষ্যতের জন্য? আমি অবশ্যই প্রথম কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, বিটিআরসি এন্ড সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই। এত বড় একটা ব্যাপার যে তারা সাহস করে নিয়েছেন এন্ড সাকসেসফুলি এটা এখন আজকে হচ্ছে, আনবিলিভেবল অ্যাকচুয়ালি। সো থ্যাঙ্কস দিয়ে মানে কি বলবো, শেষ করতে পারবো না। অ্যান্ড যেটা আমি বলবো যে আপনি যে বলছেন এটা শেষ, এটা যেন কন্টিনিউ হয়। এই ডিজিটাল বাংলাদেশের যে থিমটা আমরা পেয়েছি, এন্ড এটা এখন যে ট্রু, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা যেন কন্টিনিউ, আমি আশা করি এটা কন্টিনিউ হবে। অ্যান্ড যে ব্যাপারগুলো যে আমাদের ইউনিভার্সিটিকে আরো এনকারেজ করা, তারপর আমাদের যে গবেষণার জন্য কিছু ফান্ডিংয়ের যে ব্যাপারগুলো থেকে যায়, কারণ আমাদের স্টুডেন্টের ধরেন বেতন দিয়ে সব কিছু গবেষণা অনেক সময় হতে পারে না। সো এই ব্যাপারগুলো হয়তো আরও দেখা হবে এখন, আমরা আশা করি সরকারের কাছে আমরা বলবো যে এভাবে আরও বেশি দেখতে। সো আমার যেটা মনে হয়, প্রযুক্তি যদি চেঞ্জ করতে পারে, অ্যাকচুয়ালি টেকনোলজি চেঞ্জ করতে পারবে একটা কান্ট্রির ইকোনমি বলেন, এভরিওয়্যার টেকনোলজি ক্যান পুট ইজ ভেরি বিগ ফুট। এই ক্ষেত্রে আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, আমরা দেখছি যে হ্যাঁ, দেশের বাইরে আমাদের মেধাবীরা পড়ে আসছেন, সেখান থেকে ভালো শিখে আসছেন, দেশে এসে কাজে লাগাচ্ছেন, কিংবা বাইরে ভালো কাজ করছেন, যেভাবেই হোক তারা ফিরে এসে এখানেও কাজ। কিন্তু আমাদের দেশে গোড়া থেকে বিজ্ঞান শিক্ষার ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন, যে এখান থেকে একদম নিচ থেকে তৃণমূল থেকে প্রজন্ম বের হয়ে আসবে, যারা দেশে থাকবে, দেশটা চালাবে, তাদের মধ্যে বিজ্ঞানের ভালো শিক্ষার ব্যাপারটি কতখানি দেখছেন আপনি? আমি এখন যে বলবো, এখন যে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, হয়তো সামান্য কিছু আমাদের বিজ্ঞানের দিকে আরো বেশি মনোযোগ দেওয়া একটু উচিত। কারণ যেই এনকারেজমেন্টটা বিজ্ঞানের প্রতি যে ভালোবাসাটা, এটা বোধহয় আরেকটু বাড়ানো যায়, আমি যেটা বুঝি। সো এটা যদি করা যায় তাহলে আরো বেটার কিছু পাবো। বাট আমি যেটা বলি, আমাদের দেশের যে আমরা যারা বাঙালি, আমাদের দেশের ছেলেপেলে, তারা ওয়ার্ল্ডস বেস্ট। তাদের ব্রেনটাকে যদি ইউজ করা যায়, এখান থেকে বেস্ট আউটকামই আসবে সবসময়। সো হয়তো আমরা আরেকটু বিজ্ঞান দিকে অ্যাপ্লিকেশন বেসড শিক্ষা ব্যবস্থা করতে পারি। আমরা এখন হয়তো থিওরিতে বেশি একটু নজর দিই আমাদের দেশে, যেটা আমি দেখি বাইরে যদি কম্পেয়ার করি। সো একটু হয়তো যে কোনো কিছু শিখে সেটা বানাচ্ছি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে, এই জিনিসগুলো আমরা একটু যদি দেখি তাহলে হয়তো আরো ভালো হবে। অনেক ধন্যবাদ ডক্টর হাসানুজ্জামান সাগর আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল আইকেও। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।